অডিওবুক পাওয়ারে আপনাকে স্বাগতম। কথা বলতে শিখুন। যেকোনো বিষয় যে কারো সাথে অহিতসারে লেখা। আপনার প্রশ্নগুলোতে কথা বলার জায়গা রাখুন। সবসময় প্রশ্নতে উত্তর দেওয়ার মতো জায়গা রাখবেন। কেননা আপনি কাউকে আলোচনার প্রশ্ন উত্তরের মাধ্যমে আমন্ত্রণ জানাবেন। কেমন আছেন? ভালো। এটা অবশ্যই ভালো কোনো আলোচনা শুরু হতে পারে না। এই সপ্তাহে আপনার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কি? ভালো প্রশ্ন করেছেন। একটু চিন্তা করে আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে একটা ফ্রি সাব স্যান্ডউইচ দিয়েছিল। কারণ তারা আমাকে চিনে এবং এবার তারা আমাকে আগের থেকে বেশি খাতির যত্ন করেছে। বাহ! ব্যাপারটা তো দারুণ। তা আপনি কতদিন ধরে এই রেস্টুরেন্টে যাতায়াত করেন? আরো আগ্রহ জা জাগানিয়া হচ্ছে। খাতা কলমে সেগুলো লেখছেন। সেগুলো আসলে আপনি চাইলেন কে কিভাবে যুক্ত করে আরো বেশি কার্যকরী পদ্ধতি কাজে লাগাইতে পারেন। বলতে পারেন, আরো বলুন। এর ফলে অপর ব্যক্তিটি আরো ব্যাখ্যা করে বলার সুযোগ পাবে। আপনার এখন বোঝা উচিত আলোচনার মধ্যে সঠিক প্রশ্ন করা গুরুত্বপূর্ণ কতটুকু। এভাবে আলোচনা অংশ নিয়ে কতটা উপভোগ করলেন। সারমর্ম মনে রাখার স্বার্থে যেসব আলোচনা করা হয়েছে সেগুলো দিকে আরেকবার চোখ বুলিয়ে নিই। কাউকে জানতে হলে বেশি বেশি প্রশ্ন করুন। কি এবং কিভাবে ব্যবহার করে প্রত্যেকটি প্রশ্নের শেষে উত্তর দেওয়ার মতো জায়গা সৃষ্টি করুন। প্রশ্ন এমনভাবে করুন যাতে সেগুলো স্বচ্ছতা এবং পরবর্তী সময়ে বুঝতে পারা এবং আলোচনার রসিদ হিসেবে কাজ করবে। পরিস্থিতি বুঝে সঠিক সময় ব্যবহার করার জন্য কিছু প্রশ্ন আগে থেকে তৈরি রাখতে পারেন। ব্যক্তি আক্রমণ অথবা স্পর্শকাতর প্রশ্ন করার থেকে বিরত থাকুন। নতুন নতুন তথ্যের সমৃদ্ধ হওয়ার পর আমরা এখন অন্য আরেকটি রাস্তা ধরব। যেকোনো পরিস্থিতিতে কিভাবে যে কারো সাথে কথা বলার যোগ্যতা অর্জন করা যায়। কিভাবে কথোপকথন শুরু করবেন? ভালো আলোচনা আপনাকে মদ, চলচ্চিত্র এবং কনসার্ট সহ যেকোনো বিনোদন থেকেও বেশি আনন্দ দিবে। এটা আপনার মনোরঞ্জন করবে, মানসিক প্রশান্তি দিবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, সমস্যার সমাধান দিবে, আপনার সম্পর্ক অন্যদের ভাবনাগুলোকে শানিত করবে। এটা আপনার অজ্ঞতা দূর করবে, পড়াশোনার সাহায্য করবে, ভুল বোঝাবুঝি দূর করে আপনার ভালোবাসার মানুষের কাছে টেনে আনবে। থডরি সারনফ। পরের অধ্যায়টি এই বইয়ের খুব জটিল একটি বিষয়। কয়েক পৃষ্ঠার মধ্যে আপনার সাথে একে একে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি চাইলে যে কারোর সাথে যেকোনো সময় যেকোনো আলোচনায় অংশ নিতে পারেন। আলোচনার বিষয়বস্তু কি হতে পারে এবং সেই বিষয়গুলো কিভাবে একটি অর্থপূর্ণ আলোচনা আরো স্পষ্টভাবে ভূমিকা রাখবে, এটা নিয়ে পরবর্তী সময়ে আমরা আরো গভীরে ডুব দিব। আপাতত আমরা বরং কথার গাঁথুনিতে নজর দেই এবং স্তম্ভ নির্মাণ করি, যাতে পরবর্তী আলোচনায় আপনাকে হোঁচট খেতে না হয়। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দাম, প্রথম অভিব্যক্তি। প্রথম অভিব্যক্তি সবসময় গুরুত্বপূর্ণ। নিজেকে অন্যের চোখে কেমন দেখতে চান? সবকিছুই পর পুরো বিষয়টি আপনার নিয়ন্ত্রণাধীন। যদিও আপনার মনে হতে পারে এটি আপনার নিয়ন্ত্রণের বাইরে। ঝটপট খাঁচায় ঢুকে নিন। এই অধ্যায়ে আমরা কথা বলতে পারি আপনার ভালো পোশাক পরিচ্ছদ, অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক পরিধান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা যাতে সবসময় বল থাকে এবং আরো অনেক কিছু নিয়ে, যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদিও প্রথম পরিচয়
পরিপূর্ণরূপে কারো সাথে সম্পর্ক তৈরি করতে চান, যাই হোক, নিজস্ব কথা বলার দক্ষতা নিয়ে যখন নতুন কারো সাথে কথা বলবেন, আপনি চাইবেন ১ম পরিচয়ে সেই ব্যক্তি যাতে এমন ধারণা পোষণ করে যে সে চাইলে আপনার সাথে মন খুলে কথা বলতে পারে। সবকিছুর পর আমাদের শেখানো হয় বাহ্যিকতা দেখে কাউকে যাতে বিচার না করা হয়। নিজের প্রতি সৎ হন। আমরা সবসময় সেটা করি। আপনি যদি কারোর সাথে কোনো আলোচনায় অংশ নেন অথবা নতুন কোনো সেবা গ্রহীতা অথবা প্রেমিক-প্রেমিকা, আপনি অবশ্যই তাকে ঝালিয়ে নিতে চাইবেন যে আপনি কি আসলে তাকে সহকর্মী হিসেবে যথেষ্ট মনে করছেন কিনা? কিংবা একসাথে সময় কাটানোর যোগ্য কিনা? এইসব কিছুর পর আপনি যখন তাদের সাথে প্রাথমিকভাবে পরিচিত হবেন, ওরাও একইভাবে পরিচিত হবে। এই ক্ষেত্রে তাদের মতবাদ কি হতে পারে ভাবনার বিষয়। তবে তার আগে প্রাথমিক পরিচিতির উভয় দিক নিয়ে আলোচনা করা যাক। সবাইকে বুঝতে পারা। স্কুলের কথা মনে আছে, কোনো শিক্ষক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকলে অন্য শিক্ষক ক্লাস নিতে আসতেন। আমার মনে আছে একবার আমাদের ইংরেজি ক্লাসে এরকম হয়েছিল। ১ম কয়েকদিনে তার ক্লাসে আমরা একটু বেশি ভদ্র এবং চুপচাপ ছিলাম। ব্যাপারটি অসস অস্বাভাবিকভাবে ছিল। কেননা আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না শিক্ষক হিসেবে তিনি কতটা কঠোর হবেন। যখন থেকে তাকে আমরা বুঝে ফেলি, তারপর শুরু হয় আমাদের দুষ্টুমির সীমানা অতিক্রম করা, যেটা যেকোনো বাচ্চাই করে থাকে। যখন বুঝতে পারলাম শিক্ষক আমাদের সাথে মিশতে খুব একটা আগ্রহী না, আমাদের নিজেদের মধ্যকার সমস্যার দিকে কোনো ভ্রূক্ষেপ নেই, তারপর থেকে পুরো ক্লাস ধীরে ধীরে অগোছালো হতে লাগলো। একই বিষয় আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং কথোপকথনের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আপনি নতুন করে কারোর সাথে কথা বলা শুরু করবেন, ১ম লোকটিকে পড়ার চেষ্টা করবেন যাতে বুঝতে পারেন লোকটি কোন ধরনের মানুষ। তাকে পরীক্ষা করে দেখুন কি ফলাফল আসে। সেই ক্ষেত্রে কিছু প্রশ্ন নজর দিতে পারেন। কথা বলার ধরন কেমন তাদের? যেমন কাপড় পরিধান করছেন, তারা কি ব্যস্ততা দেখাচ্ছে? তারা কাজ করছে নাকি বিশ্রাম নিচ্ছে? তাদের কি ক্লান্ত মনে হচ্ছে? তাদের মুখে কি হাসি লেগে আছে? হাত মিলানোর সময়ে তারা কতটা উষ্ণতা ছড়িয়েছে? তারা কি সঠিক সময়ে দেখা করতে এসেছে? তাদের শারীরিক ভাষা কি বলছে? তারা কতটা শান্ত স্বভাবের? তাদের আচার-ব্যবহার কেমন? তাদের সম্পর্কে আপনার মনে কি বলছে? অন্যদের তুলনায় কিছু মানুষকে খুব সহজে পড়ে ফেলা যায় এবং আপনি হয়তো এমনিতে বুঝে যাবেন অপর ব্যক্তিটি কেমন। বিশেষ করে ওরা যদি মন খুলে খোলা ধরনের মানুষ হয়। বিপরীত দিকেও কিছু মানুষ পড়তে হলে আপনাকে টুকটাক কথাবার্তা শুরু করতে হবে। কথোপকথন চালিয়ে যেতে হবে এবং আলোচনায় আপনাকে হয়তো কার্যকরী ভূমিকা রাখতে হবে। যদিও আসলে তাদেরকে পড়তে হয়। উদাহরণ, কেউ যদি কথোপকথন এড়িয়ে যেতে চায়, হয়তো তারা লজ্জাশীল অথবা এমনও হতে পারে তারা কিছু লুকাচ্ছে। পরিস্থিতি আপনাকে বুঝিয়ে দিবে আসলে কি হচ্ছে। এইসব ক্ষেত্রে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। লোকটি কিভাবে কথা বলছে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে তার শারীরিক ভাষার দিকে নজর দিতে হবে। পাশাপাশি আমরা যেসব বিষয় একটু আগে কথা বলেছি সেই সব এর দিকেও নজর দিতে হবে। যাই হোক, যে কারো শারীরিক ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গবেষণা বলছে ৫৫% কথোপকথন হয় শারীরিক ভাষা দিয়া, ৩০% গলার স্বরের ধরন দিয়া। এই বিষয় মাথায় রাখা জরুরি। শারীরিক ভাষা বুঝে ওঠার জন্য কিছু পদ্ধতি কাজে লাগাইতে পারেন। শারীরিক অবস্থান, কেউ কি মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সহিত দাঁড়িয়ে আছে নাকি মাথা নিচু করে অনিশ্চিত ভঙ্গিমায় চোখে না রেখে দাঁড়িয়ে আছে? উপস্থাপন, তারা কোন ধরনের কাপড় পরিধান করছে? সাধারণ চমকপ্রদ নাকি কাপড়ের বিষয়ে পাত্তাই দিচ্ছে না? আড়াআড়িভাবে হাত বা পা রাখলে
বোঝায় লোকটি সতর্ক অবস্থানে আছে। পকেটে হাত রাখা বা লুকানো মনে হচ্ছে লোকটি কিছু লুকাচ্ছে। ঠোঁট কামড়ানো বা নখ খোঁটাখুঁটি হতে পারে সে চাপের মধ্যে আছে। মুখে অভিব্যক্তি, এগুলো ভালোভাবে লক্ষ্য করলে যার সাথে কথা বলছেন তার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন এবং তা ব্যবহার করে সাবলীলভাবে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, আপনি কথার মাধ্যমে যখন মানুষের অনুভূতিগুলোকে মূল্যায়ন করবেন, তখনই তারা কথায় সাড়া দিবে। অতএব ভালো ফলাফলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে তাদের সাথে খাপ খাইয়ে নিতে হবে। যখন কাউকে গভীরভাবে জানতে শুরু করবেন, তখন নিজেকে আরো বেশি প্রকাশ করতে পারবেন। উদাহরণ হিসেবে একজন লাজুক, বিষণ্ণ এবং দুঃখী মানুষের সাথে কথা বলার চেষ্টা করে দেখতে পারেন। আপনি যদি সংকেতগুলো বুঝতে পারেন, এই ক্ষেত্রে সবার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা না বলে অবশ্য মোলায়েম স্বরে সৌমর্মিতা ভাবাপন্ন হয়ে কথা বললেই চাইবেন। এমনকি কাউকে বুঝতে যদি আপনার কাছে কঠিন মনে হয়, কিন্তু আপনি যদি সাথে কথা বলতে চান, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কাজে লাগান। এটা যদি আপনার কাছে কঠিনও মনে হতে হয়, তবুও আপনার এটা করা উচিত। গবেষক বলছে যে শ্বাসরুদ্ধকর যে পরিস্থিতির শারীরিক প্রবৃত্তিকে প্রাধান্য দেয়। গবেষণার জন্য তারা লন্ডনে ব্যবসায়িক ক্ষেত্রগুলোকে প্রাধান্য দিয়েছে, যেখানে সবসময় কাজের চাপ থাকে। যারা শারীরিক প্রবৃত্তিকে পাত্তাই দেয় না, সে তাদের থেকে সবচেয়ে বেশি সফলতা দেখতে পায়। অন্যভাবে বলতে গেলে, আপনি যদি কোনো কিছু অনুভব করেন যা আপনার অনুভূতি করার কথা ছিল না, কিন্তু আপনার শরীর আপনাকে দিকে করাইতে যাচ্ছে, আপনাকে বলতে চাচ্ছে, তাতে আর করতে দিন। জায়গা তৈরি করুন সবকিছু ঊর্ধ্বে। আপনি যা শিখেছেন সেটা প্রয়োগের সময় পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রথম সুযোগেই সেগুলো ব্যবহার করতে হবে। মানুষ কিভাবে সেগুলো ব্যবহার করছে সেই অনুযায়ী সম্প্রসারণ বিয়োজনও করতে হবে। আপনি যদি ঘরের ভিতরে হাঁটার সময় জিনিসপত্র ভাঙচুর করেন, তারপর ছোটাছুটি শুরু করেন এবং ঘরের কোনো কোনায় গিয়ে লুকিয়ে পড়েন, এটা ভিন্ন পরিবেশের জন্ম দিবে। অন্যদিকে যে এসব না করে আত্মবিশ্বাসের সহিত সোফায় বসে থাকে, তার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। এটা নিয়ন্ত্রণ আপনার হাতে। এই বিষয়গুলো একটু নজর দিন। কি পোশাক পরিধান করছেন? কথা বলার সময় গলার স্বর কেমন ছিল? আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে কি বলছে? হাত মিলানোর সময় কতটা উষ্ণতা ছড়িয়েছেন? চোখে চোখ রেখে কথা বলছিলেন, খুব বেশি নজর দিচ্ছিলেন না। কাউকে কি পুরোপুরি প্রাধান্য দিয়েছেন নাকি অগোছালো ছিলেন? মাথায় রাখবেন, নিজেকে অন্যের সামনে কিভাবে উপস্থাপন করছেন। আপনি যা করছেন তা সঠিকভাবে করছেন কিনা সেটা ছায়া তাদের চোখে মুখে দেখতে পারবেন। কারো সাথে কথা বলার পরিস্থিতিতে এটা আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ দিবে, যা বিশ্বাসের সহিত যে কারো সাথে কথা বলার ক্ষমতা প্রদান করবে। আরেকটি অসাধারণ উদাহরণ টানা যেতে পারে প্র্যাকটিস কিংসের লেখা বেটার টকে স্মল বই থেকে। তার বইয়ে বাচ্চাদের সামাজিক বিকাশের অপরিপক্কতা নিয়ে আলোচনা করেছেন, যা আমাদের বয়স বৃদ্ধির সাথে বিকশিত হয়। আমাদের ভিতরে ভয় থাকতে পারে, উদ্বিগ্নতা থাকতে পারে বয়সভিত্তিক বৈশিষ্ট্য যা একজন শিশুর জীবনে এখানে আসেনি। এই কারণে আমরা তাদের মতো করে তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চারা তাদের মতো করে আচরণ করে। এই কারণে বাচ্চারা যেখানে সেখানে কাঁদতে পারে, বয়স্ক প্রতিবেশীদের সাথে যেকোনো কিছু করতে পারে।
সেগুলো এরা পরিবারের ছোটদের সাথে করে। বাচ্চারা সাধারণত সবকিছুকে নিজেদের মতো আনন্দের মতো করেও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। যাই হোক, বাচ্চারা নিজেদের যে আত্মবিশ্বাস ধারণ করে এতে তাদের আশেপাশে সবকিছু নিজস্ব ছাপ তৈরি হয়। সেটা নজরে রেখে বড়দের কিছু নির্দিষ্ট উপায় সাড়া দিতে পারে। এইজন্য বাচ্চাদের সাথে কথা বলা সহজ হয়, কারণ তারা আত্মবিশ্বাসের সাথে কোনো ধরনের বাকবিচার ছাড়াই যে কারোর সাথে কথা বলতে পারে। দ্বিতীয় ধাপ, ১ম এ নিজে থেকে শুরু করা। এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না যে আমরা বরফ গলার জন্য অপেক্ষা করি। মানে কে আগে কথা বলবে এই ভাবনায় নিমজ্জিত হয়ে পড়ি। এর ফলে বেশিরভাগ সময় নিজের থেকে কথা বলা তো দূরে থাকা, পুরোপুরি কথা বলা থেকে বিরত থাকি। দিন শেষে আমরা আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসি এবং নিজের ভিতরের আত্মবিশ্বাসকে হন্য হয়ে খুঁজে বেড়াই। আমরা ভয়াবহ রকমের ভয় পেয়ে থাকি। যদিও আমি রিজেক্ট হই, যদি কেউ আমাকে জাজ করে অথবা অন্য কোনোভাবে কষ্ট দেয়, এমনকি রাস্তার পাশে কেউ কোনো সঠিক জিজ্ঞেস করার সময় আমাদের অন্যের মাঝে এই বিষয় কাজ করে। কিছু মানুষের জন্য এটা কতটা ধ্রুব সত্য তা আপনি চাইলেই আশেপাশের মানুষজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নিতে পারেন। যাই হোক, আপনি যদি কথোপকথনে সফল হতে চান, আপনাকে আগেই এগিয়ে আসতে হবে। শুধু সফলতার জন্য নয়, বরং ফলপ্রসূ কোনো আলোচনার জন্য হলেও এটা করতে হবে। সমীক্ষায় পাওয়া গেছে যে সবার আগে নিজের থেকে পদক্ষেপ নেওয়া মানুষকে জীবন চলার পথে অনেক বেশি সফল করে তোলে। আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ১ম এই যদি আপনি ক্লায়েন্টকে কোনো কিছু অফার করেন, তাহলে এই আলোচনার কন্ট্রোলটা আপনার হাতে চলে আসে। আপনি খুব ভালো একটি ডিল করতে পারেন। ডেটিং এর ক্ষেত্রেও নিজের থেকে এগিয়ে আসতে পারা মানে আপনার লক্ষ্য পৌঁছানো যায়। কিন্তু সেজন্য নিজেকে কিভাবে আত্মবিশ্বাসী গড়ে তুলবেন? এই পরিস্থিতিতে সত্যিকার অর্থে বরফ গলানো তথা নিজের থেকে কথা বলা খুব একটি কঠিন কিছু না। আমতা বাদ দিয়ে সরাসরি বলে ফেলতে হবে, আমি আপনাকে আত্মবিশ্বাসী হওয়ার জন্য বলছি। গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে প্রতিটি মুহূর্তকে প্রাধান্য দিন। বুঝতে পারছি এটা হয়তো খুব একটা কাজে আসবে না। চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। ডেটিংকে উদাহরণ হিসেবে নিতে পারেন। আমি এটাকে উদাহরণ হিসেবে একটু বেশি পছন্দ করি। কারণ আমরা বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই এই বিষয়টি অযথায় নিজেদের উপর চাপ বৃদ্ধি করি। কাউকে প্রস্তাব দেওয়ার সময় এখানে একটা মনস্তান্ত্রিক ব্যাপার থাকতে হয়। এটাকে আমরা আড়ালে গেম বলে সম্বোধন করি এবং সহসা এই বিষয়ে কথা বলতে চাই না। প্রস্তাবে রাজি করাইতে হলে আপনাকে নির্লজ্জ হতে হবে এবং কিছু কৌশল খাটাইতে হবে। কিন্তু আদতে ব্যবহারিক জীবন এটা সত্য নয়। এটা আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে পারবে না। কিছু কারণে আমরা ভুলে যাই যে আমাদের নিজস্ব সত্তা উপস্থাপনের মাধ্যমে সহজে যে কারো মনোযোগ আকর্ষণ করতে পারে, দৃঢ় এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারে। আরও এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ডেটিং এর জন্যই নয়। তারপরেও এটি হয়তো আপনাকে নিজের থেকে এগিয়ে আসতে পুরোপুরি সাহায্য করতে পারে না। আপনি হয়তো নতুন করবেন। কারো সাথে কথা বলে বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন, বাধার সৃষ্টি করেছেন, তাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছেন। আপনি নিশ্চয় চাইবেন না কোনো অপরিচিত লোকের সাথে কথা বলতে, যে কিনা বিরক্তি বোধ করবে অথবা আপনাকে বিরক্তিকর মনে করবে। এটা পুরোদমে এক ধরনের সামাজিক দুশ্চিন্তা। তাহলে কি করবেন? কারো কাছে যেকোনো উদ্দেশ্য সরাসরি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন। এই উদ্দেশ্য সম্পর্কে নিজের দিকে থেকে পুরোপুরি নিশ্চিত থাকুন। দীর্ঘমেয়াদী কোনো উদ্দেশ্য হাসিলের চিন্তা মাথায় রাখবেন না।
কখনোই ভাববেন না, ওয়াও! আমি এই মানুষটির সাথে কথা বলতে চাই। কারণ তাকে নিয়ে ডেটে যেতে চাই, বিয়ে করতে চাই, ব্লা, ব্লা, ব্লা। এভাবে চিন্তা করার মানে হচ্ছে আপনি নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছেন। আর সে যদি আপনার প্রস্তাবে রাজি না হয়, তখন কষ্ট পাবেন। এভাবে ফলাফলের দিকে খুব বেশি মনোযোগ দিয়ে ফেলেছেন এবং এটি আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলবে। এরপর কথোপকথন আর স্বাভাবিক থাকবে না। আস্তে ধীরে শুরু করুন, চিন্তা করুন, আরে এই মানুষটিকে আমার ভালো লেগেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার সাথে FaceTime করবে কিনা অথবা ডিনার বা লাঞ্চের অফার এক্সপোর্ট করবে কিনা। কাউকে একসাথে ডিনার অথবা লাঞ্চের অফার করা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থেকে ছোট বিষয় এবং সেজন্য আপনাকে দীর্ঘ সময় ধরে চাপ ও নিতে হচ্ছে না। কারো সাথে কথা বলার জন্য কারণ তৈরি করুন। এমনকি যদি কোনো কারণ নাও থাকে, আবার এটা একটা মোক্ষম অনুশীলনও বটে। কেননা এভাবে নতুন অনেক কিছু চেষ্টা করার সুযোগ পাবেন, আত্মবিশ্বাস বাড়াইতে পারেন, মানুষজনের সাথে কথা বলার আড়ষ্টতাও কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাছে সব কথোপকথন হয়তো সমান গুরুত্বপূর্ণ হবে না। অযথা চিন্তা না করে বরং সেসব নিয়ে আনন্দ করুন, সময় কাটান। নিজ থেকে বলতে পারেন অথবা চাইলে এভাবে প্রশ্ন করতে পারেন, আপনার হাতে সময় আছে? এখানে আশেপাশে অমুক ব্যাংকে ব্রাঞ্চ কোথায় আছে বলতে পারেন। এখানে খাবার-দাবারের মান কেমন? আজকের শো কয়টায় শুরু হবে? আপনি কি আগে এই সিনেমা দেখছেন? এদের গান আমরা খুব পছন্দের। আপনার এদের কাউকে আপনি চিনেন? এসব ছোট, ছোট বিষয় জিজ্ঞাসা করার মাধ্যমে বরফ গলাইতে পারবেন তথা কথা বলতে শুরু করতে পারেন। টুকটাক কথোপকথনে দরজা খুলে দিতে পারেন। এভাবে ধীরে, ধীরে গভীরে গিয়ে আলোচনা চালিয়ে মোটিভেশন পারেন। ৩য় ধাপ, মিল খুঁজে বের করা। এখন আপনি এমন একজনের সাথে কথা বলছেন যাকে সঠিকভাবে কথোপকথনে সংযুক্ত করেছেন, মাঝের দেওয়ালে ভেঙে ফেলেছেন এবং কথোপকথন এখন তার নিজস্ব গতিতে খুঁজে নিচ্ছে। এখন কি করণীয়? সম্পর্ক খোঁজার সবচেয়ে সহজ উপায় অপর ব্যক্তির সাথে আপনার মিল অমিল খুঁজে বের করা। তার মানে ব্যক্তিটির সাথে আপনার পছন্দ অপছন্দ মিল খুঁজতে হবে। এটা কোনো শখ হতে পারে কোনো আগ্রহর জায়গা, গানের রুচি অথবা আশেপাশে যা হচ্ছে, যে পরিস্থিতিতে আছেন, যেসব নিয়ে মন্তব্য এবং প্রশ্ন করতে পারেন। একটা উদাহরণ হতে পারে কোনো গানের বিষয় নিয়ে কনসার্টে মন্তব্য ছুড়ে দেওয়া। এখানে আপনার শোনার দক্ষতাও কাজে লাগবে, কেননা আপনি মনোযোগ দিয়ে কাউকে শুনছেন, তার শারীরিক ভাষার দিকেও নজর রাখছেন এবং ক্ষুদ্র একটি বিষয় নোটিশ করছেন যেখানে অপর ব্যক্তির চোখে মুখে উদ্দীপনার ছাপ খুঁজে পেয়েছেন এবং সেটা উপজীব্য করেই এগোচ্ছেন। একটা উদাহরণ চোখ বুলানো যাক। ধরুন আপনি একটি মিউজিক্যাল পার্টিতে আছেন এবং জুস বারের সামনে দাঁড়িয়ে কারো সাথে টুকটাক কথোপকথন করছেন। আপনার কাছে মনে হচ্ছে তারা এখানে খুব একটা ভালো সময় কাটাচ্ছে না। তারা গান শোনার বদলে জুসের দিকে তাকে সময় পার করছে। মনে হচ্ছে তারা মন অন্য কোথাও রেখে শুধু শরীর নিয়ে এখানে এসেছে। সবকিছু মিলে এটাই দাঁড়াচ্ছে যে তারা খারাপ সময় পার করছে। এই ক্ষেত্রে সহানুভূতিশীল হয়ে সবকিছু ঠিক আছে কিনা জানার চেয়ে বরং জিজ্ঞাসা করতে পারেন, আজকের পার্টিটা খুব একটা ভালো লাগছে না, তাই না? এটা প্রশান্তিদায়ক, খুব ব্যক্তিগত কিছু না, কিন্তু এটা বোঝাচ্ছে যে আপনি বুঝতে পারছেন এখানে কিছু একটা ঠিক নাই এবং আপনি স্বেচ্ছায় সেই বিষয়ে কথা বলতে চাইছেন। তাদের উত্তরের উপর ভিত্তি করে বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।
এরাই সাথে সাথে হয়তো একজন ভালো বন্ধু বানাইতে চলেছেন। এসব পরিস্থিতিতে বিষয়বস্তুর উপর নির্ভর করেন। আরো আপনিও এরকম প্রশ্ন করার মাধ্যমে বিভিন্ন বিষয় জানতে পারবেন। আপনি কোন স্কুলে ছিলেন? কোথায় কাজ করেন? আপনার প্রিয় দল কোনটি? কোন ধরনের গান শুনেন? আপনার পছন্দ খাবার কোনটি? আপনি কোথায় খেতে পছন্দ করেন? কোন জনরায় সিনেমায় দেখলে ভালো লাগে? আপনি যা সমর্থন করেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই জোর গলায় কথা বলতে হবে। সবকিছু ভালো চিন্তাধারায় বহিঃপ্রকাশ। আরে আমিও তো। কিন্তু এভাবে আপনি কারো কাছে মানুষ হতে পারবেন না। যদি তাকে আপনি বুঝাইতে না পারেন যে ২ জন একই স্রোতে রয়েছেন। সঠিক শব্দ চয়নে কথা বললে সেটা যে কাউকে মুগ্ধ করে আধ্যাত্মিক সংযোগের রাস্তা দেখে দেবে, যেটা খুব সহজে আমাদের পরবর্তী অধ্যায় নিয়ে যাবে। অনুকরণে পরিপক্কতা। অনুকরণ কথোপকথনে খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা এর ফলে আপনি যার সাথে কথা বলছেন তাকে আপনার খুব আপন কেউ মনে হবে। মিররিং তথা অনুকরণ এমন একটি অনুশীলন যেখানে আপনি জেনে বুঝে করতেই হবে এমন কোনো কথা নেই। যে ব্যক্তির সাথে কথা বলছেন তার গলার স্বর, অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, কথা বলার গতি এবং সামগ্রিকভাবে তার উপস্থিতিকে অনুকরণ করছেন, যা মূলত আপনাকে মানুষের কাছে আরো আপন করে তুলবে। আপনি যার সাথে কথা বলছেন তার কথা বলা ধরন এবং ভাষার ব্যবহার অনুকরণ করতে পারেন। যেমন কথা বলার কি পরিমাণ খারাপ শব্দ সময় ব্যয় করছেন, কিন্তু বেশিরভাগ আলোচনার ক্ষেত্রে শারীরিক অনুকরণই যথেষ্ট। ১৯৯৮ সালে অ্যান্ডারসনের একটি সমীক্ষায় আরও পাওয়া যায় মানুষজন অপরিচিত মানুষজনের প্রতি তখনই বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে যখন সে অন্যের মাঝে নিজের ছায়া খুঁজে পায়। জুসবারের উদাহরণ নিতে পারেন। কেউ একজন টেবিলের মাথা রেখে শুয়ে আছে, আপনিও তার পাশে গিয়ে একই ভঙ্গিতে টেবিলের উপর মাথা রাখলেন। এটা হচ্ছে মিররিং বা অনুকরণীয় প্রতিবিম্ব। কোনো উদ্দীপনা ছাড়া তারা যদি আস্তে আস্তে কথা বলে, মিররিং বা তাদের মতোই কাজকর্ম করে, আপনাকে তাদের কাছে মানুষে রূপান্তর করবে। ফলে তারা সাবলীল কথোপকথনে অংশ নিতে দ্বিধাবোধ করবে না। কেননা ইতিমধ্যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের একজন হয়ে গেছেন। কাউকে আত্মস্থ করতে হলে কিছু বিষয় মাথায় রাখতেই হবে। যেমন কথার গতি এবং শব্দের মাত্রা অনুযায়ী কথা বলতে হবে। একই অঙ্গভঙ্গি অনুসরণ করতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ অনুসরণ করতে হবে। যেমন ওঠা বসা, হাত নাড়ানো ইত্যাদি। কিছু শব্দকে অতিরিক্ত গুরুত্ব সহকারে আত্মস্থ করতে হবে। শ্রুতি কটু ভাষা ব্যবহার না করার দিকে মনোযোগ দিতে হবে। কোনো একটি বিষয় আপনার আগ্রহ এবং উদ্দীপনা, যেমন একই ব্র্যান্ড সিনেমা, খেলার দল, সেটা যে কোনো কিছুই হতে পারে। আপনি জানতে পারেন যে ব্যক্তির সাথে কথা বলছেন তারও পছন্দের সবকিছু আপনার মতো হুবহু এক, এবং জানার পর আপনি তাকে জিজ্ঞাসা করলে আপনিও এটা পছন্দ করেন। অসাধারণ! এখন উভয়ের কথা বলার আগ্রহ বেড়ে যাবে এবং মনে হচ্ছে না আপনারা একে অপরের কত আপন। এটাই হচ্ছে মিররিং তথা অনুকরণের জাদু। চতুর্থ ধাপ, সম্ভাব্য বাধাগুলো খুঁজে বের করুন। আপনি যদি উপরে ৩টি ধাপ অনুসরণ করেন তাহলে যে কারো সাথে যেকোনো বিষয়ে কথোপকথন চালিয়ে যেতে পারেন। এবং এখানে আমরা আমাদের বইয়ের সমাপ্তি ঘোষণা করছি। বইটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার দিন শুভ হোক। মজা করছিলাম। অবশ্য সঠিক পরিস্থিতি আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন, অন্যরা আপনার সাথে কথোপকথনে ইতিবাচকভাবে অংশ নেবে এবং এখান থেকে স্বাভাবিকভাবে আলোচনা নিজ গতিতে এগিয়ে যাবে। যাই হোক, সবার ক্ষেত্রে হয়তো বিষয়গুলো এক নয়। কারো সাথে কথা বলতে গেলে আপনার মনে হবে হয়তো দেওয়ালের সাথে কথা বললে বেশি আনন্দ পেতেন। এটা বিভিন্ন কারণ হতে পারে। হয়তো ব্যক্তিটি খারাপ সময় যাচ্ছিল। হয়তো আপনি আগ বাড়িয়ে কথা বলতে চাওয়ায় সে অবাক হয়েছে, উদ্বিগ্ন হয়ে উঠেছিল, লজ্জা পেয়েছিল এবং জড়তা কাজ করেছিল। অথবা তার কথা বলার কোনো ইচ্ছেই ছিল না। আপনি যখন কারো সাথে এবার কথা বলবেন, কথোপকথনটি ক্ষতবিক্ষত হয়ে পড়বে এবং এরপর কি করতে হবে বুঝে উঠতে পারবেন না। আপনি কি কথোপকথনে জোর করে চালিয়ে যাবেন নাকি কথা বলা বন্ধ করে সেখান থেকে পালাবেন? প্রথমত, আপনি যদি না চান, যেকোনো সময় আলোচনা থেকে সরে দাঁড়াইতে পারেন। কোনো রকম অ আমার ট্রেন ধরতে হবে, খাবার আনতে যেতে হবে, অন্য কারোর সাথে দেখা করতে হবে, এরকম কিছু একটু বলুন এবং ওখান থেকে পালান। যাই হোক, এরকমও হতে পারে কারোর সাথে আপনার জরুরি কথা বলা দরকার। যেমন কর্মক্ষেত্র কারোর সাথে কথা বলে কোনো কাজ শেষ করে নিতে পারেন, অথবা কারো সাক্ষাৎ নিচ্ছেন, পরিচিত বাড়াচ্ছেন, অথবা কোনো তথ্য বের করে আনতে চাচ্ছেন। চিন্তা করবেন না, এটা শুনতে হবে রহস্যময় লাগলেও ব্যাপারটা আসলে তেমন না। কল্পনা করুন কাউকে সারপ্রাইজ পার্টি দিবেন এবং তাকে না জানিয়ে তার কাছে থেকে তথ্য উদ্ধার করতে হবে যে এই নির্দিষ্ট দিনে কোনো সময়টুকু ফিরে আসে। আপনি কিভাবে এই আলোচনা এগিয়ে নিয়ে যাবেন? একটি সাধারণ পদ্ধতি হচ্ছে খুঁচিয়ে তথ্য বের করা। যে পদ্ধতি জিজ্ঞাসাবাদের জন্য এফবিআই উদ্বোধন করেছে, এখন আমি আপনাকে বলছি না, বাসা থেকে বের হয়ে মানুষজনকে জেরা করা শুরু করে দিন। এসব তো দূরে থাকুক। এটা উদ্ভাবন কোথা থেকে হয়েছে সেটা না জেনে শিক্ষকরা শ্রেণীকক্ষে হরহামেশে এই পদ্ধতি ব্যবহার করেন। খুঁজে কথা বের করা হচ্ছে একটি পদ্ধতি যেখানে কেউ কোনো তথ্য নিজের মধ্যে রাখতে চাচ্ছে না, অথচ অস্বীকার না করে মিথ্যা তথ্য দিচ্ছেন যাতে কথা বলা চালিয়ে নেওয়া যায়। তারা না চাইলেও সঠিক তথ্য আদায় করে নেওয়া হচ্ছে। খুঁজে কথা বের করা, এটা একটি উদাহরণ হতে পারে কাউকে চিনতে পেরে তার প্রশংসা করা। আমরা সামাজিক জীবের কারো কাছ থেকে অভিবাদন এবং সম্মান পেলে ইতস্ত হয়ে পড়ি, কেননা আমরা তখন বুঝতে পারি মানুষের কাছে আমরা গ্রহণযোগ্যতা পেয়ে গেছি। কাউকে কথা বলায় আগ্রহী করে তুলতে তার বাহ্যিকতার প্রশংসা করা একটি মাধ্যম হতে পারে। যেমন ছুটিতে আপনাকে ভালো মানিয়েছে, আপনি যে কতটা পরিশ্রমী জেনে ভালো লাগছে। ছোট ছোট বিষয়গুলো আপনি এত অসাধারণভাবে খেয়াল করেন, নিজেকে যেভাবে উপস্থাপন করেন তা সত্যি প্রশংসার দাবিদার। কারো মুখ থেকে কথা বের করা আরেকটি পদ্ধতি হচ্ছে অভিযোগ করা। কেননা আমিও শিওর আপনি জানেন যে একজন মানুষ আরেকজন মানুষকে সাধারণত অপছন্দ করতেই বেশি পছন্দ করেন। খেলার মাঠে পরিবেশ যদি বিপরীত দলের অনুকূলে থাকে, শুষ্ক আবহাওয়া অথবা কোনো শেয়ার্ড সিচুয়েশন, যেমন অফিসে নির্দিষ্ট কোনো প্রজেক্টে কাজ শেষ করতে একসাথে একাধিক ব্যক্তির পর্যন্ত কাজ করে, মানুষজন অভিযোগ করতে ভালোবাসে। সমীক্ষাতেও পাওয়া যায় একজন মানুষ গড়ে প্রতিদিন 15 থেকে 30 বার অভিযোগ করে এবং actorphilipparadis.com এ অভিযোগ করাকে কথোপকথন শুরু করার 1 নম্বর কারণ হিসেবে চিহ্নিত করেছে।
কোনো বিষয়ে কারো মুখ থেকে কথা বের করার জন্য তৎক্ষণাৎ অভিযোগ জানানো খুব একটি শক্তিশালী প্রক্রিয়া। বিশেষ করে তারা যখন পরিস্থিতি গুলাইটে করে মন্তব্য পাল্টে ফেলার চেষ্টা মত্ত থাকে। এখানে আলোচিত সবকিছুর মাথায় নিয়ে যখন পরবর্তী সময়ে কোনো ক্রাইম থ্রিলার বা গোয়েন্দা সিরিজ দেখার সময় পুলিশি জেরায় দৃশ্য আসবে, আপনি হয়তো তখন খেয়াল করতে শুরু করবেন কৌশলগুলো তারা কত চমৎকারভাবে ব্যবহার করছে। আমি সম্প্রতি বেডিং সিরিজটা আবার দেখেছি এবং স্পয়লার অ্যালার্ট, একটি পর্বে ব্রোককে বিষ পান করানো হয়। তারপর জেসিকে এটা বোঝাতে থানায় যেতে হয় যে কেন তার কাছে মনে হয় এই বিষ দুষ্প্রাপ্য কোনো উপাদানের সমন্বয়ে তৈরি ছিল। গোয়েন্দারা এভাবেই বলেন, আমরা চাই না এখানে কোনো আইনজীবী জড়িয়ে পড়ুক। ব্যাপারটা সময়ের সাক্ষেপ এবং জটিল। আমরা জানি পরিস্থিতি যথেষ্ট নাজুক, তারপরও মাথা ঠান্ডা রাখুন। আমরা শুধু টুকটাক কথা বলছি। আপনি যথেষ্ট বুদ্ধিমান জেসি, আপনি দয়ালু এবং যত্নশীল মানুষ। আমরা জানি আপনি সত্যর পক্ষে আছেন। এমন পরিস্থিতি যেখানে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গোয়েন্দারা কথার ছলে তাকে প্রশংসা করেন। তাতে সন্দেহভাজন লোকটি কথা বলেন চায় না, চাইলেও কথা বলার উদ্যম খুঁজে পা। এবং এর সাথে সাথে আমরা এই অধ্যায়ের সমাপ্তি পৌঁছাইলাম। যদি একটু পিছনে ফিরে দেখি, যখন আলোচনা অংশ নেয়ার প্রসঙ্গ আসে, আপনি যা চাইবেন অপর ব্যক্তিকে বুঝাইতে চাইবেন। প্রথম পরিচয় মুগ্ধ করার লক্ষ্য থাকবে। প্রশ্ন দিয়ে নীরবতা ভাঙবেন। কথোপকথনের শেষে কি হবে বা করবেন সেই বিষয়ে ধারণা থাকবে। পছন্দ নীল খুঁজে পাবেন। আন্তরিক হবেন। যার সাথে কথা বলছেন তার সাথে সহানুভূতির সহমর্মী হবেন। কথা বলতে আগ্রহ কম এরকম মানুষের সাথে কথা বলার অনুশীলন করবেন। ছোট ছোট কথোপকথনে পারদর্শিতা অর্জন। আমরা যেসব কথোপকথন করি তার মধ্যে ছোট ছোট কথোপকথন হচ্ছে সবচেয়ে বড় কথোপকথন। শোশান রুয়ানি। বোনের বিয়েতে আমার সেই বন্ধুর সবচেয়ে বড় সমস্যা ছিল কোনো আলোচনার শুরুটা বুঝে উঠতে পারছিল না, এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি হলপ করে বলতে পারি নতুন মানুষের সাথে পরিচয়ের সময় এই সমস্যাটি সবচেয়ে প্রখর রূপ ধারণ করে। আমার বর্তমান পার্টনারের সাথে পরিচয়ের পূর্বে কয়েক বছর আগে আমি যখন টেন্ডার এবং বাম্বল টাইপে অ্যাপসগুলোতে সঙ্গী খুঁজে বেড়াচ্ছিলাম, বেশি সময় হ্যালো বলার পরে আমি আর কি জিজ্ঞাসা করব বুঝে উঠতে পারতাম না। সাথে হ্যালো এই জঘন্য ইমোজি ব্যবহার করতে জানতাম, কিন্তু এর বেশি যেতে পারতাম না। কিন্তু তারপরেও আমি নিজেকে আকর্ষণীয়, ইন্টারেস্টিং এবং নিজস্ব ব্যক্তিত্ব বোঝাতে কি এমন বলবেন যে কেউ আপনাকে আর গভীরভাবে জানতে চাইবে। যদিও আমার জীবনের অন্য অধ্যায়গুলোতে জিম থেকে শুরু করে অন্যান্য কালচার ক্লাসে বা আমার বিজনেস মেন্টর কাঞ্চন ভাইয়ের কোচ কাঞ্চন ক্লাসে অপরিচিত অনেক মানুষের সাথেই ছিলাম। চেষ্টা করেছি ছোট ছোট কথোপকথন তথা ওয়েদার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, অভ্যন্তরীণ রাজনীতি, দুর্বল কর্তৃপক্ষ, দেশের রাজনৈতিক হালচাল এইসব নিয়ে কথা বলার। কিন্তু এরপর যাবেন কোথায়? কাউকে বন্ধু বানাইতে চাইলে এই ধরনের কথোপকথন খুব একটা ভূমিকা রাখতে পারে না। এই জন্য আমি এই অধ্যায়ে ছোট ছোট কথোপকথনের পারদর্শিতা অর্জনের দিকে নজর দিয়েছি। আপনার বাবা মা এবং ভাই বোন ছাড়াও পৃথিবীর প্রায় সকল সম্পর্ক শুরু হয় ছোট ছোট কথোপকথন থেকে। এটার মাধ্যমে আপনি প্রখ করে নিতে
পারছেন যে কেউ আপনার সাথে কোনোভাবে কানেক্ট হতে চাচ্ছে কিনা, কেউ আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কিনা, অথবা কোনো গ্রাহক অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার সাথে কাজ করতে চাচ্ছে কিনা। অন্যান্য এই জায়গায় আপনাকে অবশ্য দক্ষতা অর্জন করতে হবে। যেমন শোনার অভ্যাস করতে হবে, কষ্ট করে ধৈর্য ধরতে হবে। কিন্তু এই অধ্যায়ে আপনি যে জ্ঞান অর্জন করবেন সেটা আপনার জীবনের সফলতা প্রতিটি ধাপে কাজে লাগবে। অতএব চলুন শুরু করি। ছোট ছোট কথোপকথনের আসল কৌশল। এটি লিসেনিং পাওয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ। ছোট ছোট কথোপকথনের মধ্যে রয়েছে গভীর ভাব আদান প্রদান, ধারণা করার ক্ষমতা, এবং এটি এমন দক্ষতা যা সারা জীবনে আপনার নিজেকে আরো দক্ষতা করে তুলতে কাজে লাগবে। পৃথিবী প্রায় ৯০০ কোটি মানুষের মধ্যে আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে, কারোর সাথে পরিচিত হওয়া জন্য এবং কথা বলার নতুন নতুন পদ্ধতি শিখতে হবে। বলার জন্য বলা। আমরা আসলে ছোট ছোট কথোপকথনে ৪টি মূল বিষয় নিয়ে আলোচনা করব আগের থেকেই, যেগুলো মূলত বাকি সব বিষয়গুলোকে ধারণ করে। স্বভাবত প্রথম ৩টি সম্পর্কে আপনি আগে থেকেই জানেন। প্রশ্ন করা, বিশেষ শেষ দিকে যেগুলো শোনার দক্ষতা কাজে লাগানো এবং ডিস্ট্রাকশন কমিয়ে আনা। তাহলে রহস্যময় ভিত্তি ৪ নম্বর কোনটি বলতে পারেন? সেটা হচ্ছে উদ্দীপনা দেখানো, গুরুত্ব দিয়ে কথা বলা। দেখাইতে হবে আপনি উৎসাহী। কথোপকথনে প্রাণবন্তন থাকতে হবে। আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন এবং যত বেশি উদ্দীপনা ধরে রাখতে পারবেন, এটা তত বেশি সময় ধরে চলতে থাকবেন। উদ্যমী থাকার প্রভাব। ছোট ছোট কথোপকথন হয়তো পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় নয়, কিন্তু সেটা শুধু যেসব ছোট ছোট কথোপকথনের ক্ষেত্রে প্রযোজ্য, সেগুলো করতে করতে আমরা বিরক্ত। আপনি কি বিষয়ে কথা বলছেন সেটা মুখ্য নয়। প্রবল স্বকীয়তা এবং উদ্যমী থাকা যে কোনো সম্পর্কে গভীর প্রভাব বিস্তার করে। এটা যার সাথে আপনি কথা বলছেন তাকে আরো বেশি সোজা সাপটে এবং মনের গভীর থেকে কথা বলতে আগ্রহী করে তোলে, এবং এতে সম্পর্ক আগের থেকে অনেক বেশি দৃঢ় হয়। এমনকি আপনি যদি সবচেয়ে বিরক্তিকর সাংবাদিক ও আলাপেও উদ্যম দেখাইতে পারেন মানুষজন কিভাবে সেই ক্ষেত্রেও আপনাকে আপন করে নিচ্ছে। বিষয়টা একবার কল্পনা করে দেখুন। কল্পনা করুন কারোর সাথে সাধারণভাবে কথা বলছেন, তারপর আবার কল্পনা করুন সেই কথা বলার আপনিও ৩ গুণ উদ্যমী হয়ে অংশ নিচ্ছেন। এরপর কম্পেয়ার করে ভেবে দেখুন তারা কি ভাবছে। আমি বলছি না এটা আপনাকে সবসময় করতে হবে। এটাও বলছি না যে রাস্তায় জ্যাম নিয়ে কথা বলতে গেলে আপনাকে ১০ গুণ বেশি সক্রিয়তা দেখে কথা বলতে হবে। আপনি কোথায়, কখন উদ্যমী হয়ে কথা বলবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। কথোপকথনে এই সক্রিয়তা বজায় রাখে সম্পূর্ণ আপনার মন মর্জি এবং উদ্দেশ্য উপর নির্ভর করে। আপনি যখন কারোর সাথে কোনো বিষয়ে কথা বলবেন, আপনার ব্যক্তিগত অথবা কাজের জায়গা, বন্ধু-বান্ধব অথবা পরিবার, ভালোবাসার মানুষ অথবা বাচ্চাদের সাথে, যদি সেই ব্যক্তিটি সম্পর্কে গভীরভাবে জানার ইচ্ছা থাকে অথবা শুধু মজা করতে চান অথবা কিছু শিখতে চান, এতে মানুষের সাথে মিশতে পারেন। প্রক্রিয়াটুকু নতুন করে আবিষ্কার করবেন এবং জ্ঞানত আপনার জীবন বদলে যাবে। আপনি আরো আবিষ্কার করবেন পৃথিবী জানার মতো অসংখ্য মানুষ রয়েছে, শেখার মতো অসংখ্য মতবাদ এবং দেখার দৃষ্টিভঙ্গি আছে, বলার মতো অভিজ্ঞতা অর্জনের মতো অসংখ্য মজার মজার গল্প আছে। এবং আপনি যখন বইটি প্রথম হাতে নিয়েছিলেন, এই সব বিষয়ের উপর আপনার ঘাটতি পূরণের জন্য নিয়েছেন, তাই নয় কি? অতএব কিভাবে কি করবেন বলে ঠিক করলেন। যদি স্বাভাবিকভাবে এই ঘরানার মানুষ না হন, তাহলে কোনো কথোপকথনে উদ্যম
আনা খুবই কঠিন কাজ। আগে পিছে আপনি হয়তো নিজেকে মেকি বলে অনুভব করা শুরু করতে পারেন, অথবা সক্রিয়তাহীন কোনো মানুষ, কিন্তু আপনি এই রাস্তা যেতে চাচ্ছেন না। আপনি আপনার সক্রিয়তা আসল পরিমাপটুকু বাড়াইতে চাচ্ছেন। স্বভাবত অনেকগুলো পথ আছে যেভাবে আপনি এটা করতে পারেন। এনার্জেটিক হওয়ার ভান করুন। হয়তো ছোট, ছোট কোনো বিষয় গ্রাফ পরিবর্তে এনে দিবে। আপনি একটু উম জোরে কথা বলতে পারেন। আমি চিৎকার করে বলছি না। কি বলছি আশা করি বুঝতে পেরেছেন, এবং ভিন্নতা বোঝাইতে কথা বলার সময় গলার স্বর উপর নিচে করুন। আপনি কিছু শব্দ বলার সময় খুব গুরুত্ব দিয়ে বলতে পারেন, যাতে শব্দগুলো শোনার সময় অপর ব্যক্তি আপনার অনুভূতি সহজে বুঝে নিতে পারে। উদাহরণ হিসেবে এই ২ টি বাক্যে নজর দিতে পারেন। আমি লাস্ট ইউকে নতুন একটি বিড়াল পেয়েছি। ওহো! হ্যাঁ, আমি লাস্ট উইকে আমার এই নতুন বিড়ালটি পেয়েছি এবং ও অনেক আদুরে। কিছু শব্দে অতিরিক্ত জোর দিয়েছেন, দেখ দেখাইছেন তে পারছেন। এর ফলে শব্দগুলো কতটা সক্রিয়ভাবে গুরুত্ব পেয়েছে। আপনি চাইলে কথা বলার সময় আপনার শারীরিক ভাষাকেও কাজে লাগাইতে পারেন। যেমন, যাই হোক, আপনার কাছে ২ টি রাস্তা আছে। তথা কি? বলার বদলে আপনি আপনার হাতকে নির্দেশ করে ডান হাতে এই শবে এবং বাম হাতে বি হিসেবে দেখিয়ে একই প্রশ্ন করতে পারেন। আপনি আসলে কোনো কিছুতে নির্দিষ্ট করে বলছেন না, কিন্তু ২ টি রাস্তা ভিন্নভাবে উপস্থাপনে প্রায়শ করছেন, যাতে ব্যক্তিটি ২ টি রাস্তা একটি পছন্দ করে নিতে পারে। সামগ্রিকভাবে এই ধরনের শারীরিক ভাষার কথোপকথনে আরো বেশি অংশমূলক করে তোলে। অনুভূতিগুলোকে প্রাধান্য দিন। আপনাকে পছন্দনীয় হওয়ার জন্য কারো বলা সবকিছুর সাথে একমত হতে হবে এমন কোনো কথা নেই। এমনকি বিপরীত মনোভাব পোষণ করে এরকম মানুষজনের আশেপাশে থাকাইছেও। এতে করে অনেক কিছু শিখতে পারবেন এবং জীবনে চলার পথে কোথাও আটকাবে না। অনেক কিছু থাকবে যাতে আপনি দ্বিমত পোষণ করবেন। সেগুলো অন্য সকল বিকৃতির মতোই আপনার পরিচয় বহন করবে। কিন্তু আপনি যা অনুভব করেন, তাহলে জানায় এভাবে আপনি অনুভব করছেন। নিজস্বতা ধরে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে যেকোনো কথোপকথনে প্রবলতাভাবে সক্রিয় নিয়ে আসা। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি জোর দিয়ে কোনো বিষয় উপস্থাপন করে, সেটা আপনি চাইলেও এর চেয়ে ভালোভাবে বলতে পারবেন না। তাকে জানান যে আপনার কেমন অনুভূতি হচ্ছে। এভাবে বলতে পারেন, "হ্যাঁ, আপনার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। আমি চাইলেও এর চেয়ে ভালোভাবে বলতে পারতাম না।" ভালো হয়েছে আপনি বিষয়টি তুলে এনেছেন। আমারও তাই মনে হচ্ছে। ওরে বাহ! আপনিও এতে আগ্রহী। আপনি যা বলেছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এর বিপরীত। আমি XYZ কেও ভালোবাসি। আমি আসলে আপনার কথায় সমর্থন জানাতে পারছি না। আমি মনে করি দেখতেই পাচ্ছেন আপনার উম উম বিবৃতিগুলো কথোপকথনকে কতটা শক্তিশালী করছে এবং এর ফলে অপর ব্যক্তির জন্য এটা কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। খুব সাধারণভাবে আপনার অনুভূতি প্রকাশ করুন। যখন মন খুলে কথা বলবেন এবং সৎ থাকবেন, তখন কথাবার্তা জোর করে শুরু এবং জটিল হওয়ার পরিবর্তে খুব সাবলীল এবং সরল হয়ে পড়বে।